হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে আসে যুগল প্রেম গল্পটির 43 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর পরের পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। চলুন পর্বটি শুরু করা যাক। আনিমুল সাহেব খুশি খুশি চোখে তাকিয়ে আছেন। সুব্রতার মিষ্টি গলায় বুখারি শরীফ পড়ে শোনাচ্ছে। সুব্রতার মনোযোগী কণ্ঠস্বরের মাঝে উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন আনিমুল হক, তোমার দাদিকে যখন বিয়ে করে এনেছিলাম তখন তার বয়স ছিল 18। ছোটোখাটো গোলগাল মুখটা ছিল রূপকথার পরিদের মতো। তোমার মুখটাও অবিকল তোমার দাদির মতো। সে যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয় অবাক হতো। তোমাকে দেখে বিস্ময়ে বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকতো। সেই চোখ দুটো যে কত মায়াময় ছিল দিদি ভাই। এটুকু বলেই থামলেন আনিমুল সাহেব। ঠোঁটজোড়া প্রসারিত করে উদাসী হয়ে বসে রইলেন। সুব্রত বিষয়ে হতভম্ব হয়ে চুপচাপ বসে রইল। দাদুকে এসব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে কখনোই দেখেনি সুব্রতা। তারপরও দাদুর এই প্রশস্ত হাসি। সুব্রতা পিটপিট করে তাকালো, দুষ্টমি ভরা গলায় পড়ল, আজ তোমাকে ভীষণ খুশি খুশি লাগছে দাদু। দাদির কথা খুব মনে পড়ছে বুঝি? আনিমুল সাহেব হেসে বললেন, প্রতিদিনই মনে পড়ে, তবে আজকে সম্পার বেফাস কথাবার্তাগুলোর মাথায় আসছে বারবার। তোমার দাদি একটু বোকা ধরনের ছিল বুঝলে। কথায় কথায় রাগ করতো। কিছুক্ষণ মুখ ফুলে বসে থাকার পর যদি জিজ্ঞেস করা হতো, স্পর্শা, শম্পা, রেগে আছো কেন, তাহলে সবকিছু গুলিয়ে ফেলে উলটপালটের উদ্ভট কথা বলতো। আমার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য নারী ছিল সে, ভালোবাসাময় নারী। আনিমুল সাহেবের এই সহজ স্বীকারোক্তিতে অবাক হলেও বেশ মজা পেল সুব্রতা। আনিমুল সাহেব খুশি খুশি গলায় বললেন, তুমি অনেকটা তোমার দাদির মতোই হয়েছ দিদি ভাই। তোমাকে পাওয়ার পর নাচ জামাইয়ের মধ্যে আমার মতোই উচ্ছ্বাস আছে কিনা তাই দেখতে চাই আমি। নিজের যৌবনের পুনরাবৃত্তি দেখতে পাওয়াটাও কিন্তু বিলাস বিষাদ বিষয় দিদি ভাই। সুব্রতা হাসলো। আনিমুল হক থেমে দম নিলেন, আশাভরা দৃষ্টিতে তাকালেন। এবার বিয়ে করবে তো দিদি ভাই? বিশাল আয়োজন করে রাজপুত্রের হাতে তুলে দেব তোমার। তোমার তোমার দাদিরও ঝাঁকজমক বিয়ে করার ইচ্ছে ছিল। তখন সদ্য স্কুলের চাকরিতে ঢুকেছি। প্রতি মাসে 60 টাকা স্কুলে বেতন করি জুটে। ওই অল্পতে কি আর ধুমধাম বিয়ে চলে? আল্লাহর রহমতে এখন আর সে ঝামেলা নেই। এবার মনের খোরাক মিটিয়ে আয়োজন করো দেখো। সুব্রতা দুরু দুরু বুক নিয়ে প্রশ্ন করলো, দাদু, আমি যদি তোমার কাছে অন্যায় কিছু চাই তুমি দেবে? আমার জীবনের শেষ চাওয়া হিসেবে যদি চাই দেবে? আনিমুল সাহেব কপাল কুঁচকে তাকালেন, কিছুক্ষণ নীরব থেকে বলেন, তোমার কি চাই দিদি ভাই? সুব্রতার গলা শুকিয়ে এলো। সাদাফের কথাটা বলার সাহস জোগাতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে মিনমিনিয়ে বলল, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই দাদু। কথাবার্তা বলে চোখ তুলে আনিমুল সাহেবের মুখের দিকে তাকানোর সাহস জোগাতে পারল না সুব্রতা। আনিমুল সাহেব থেকে কোনো উত্তর না পেয়ে ভয়ে কলিজা শুকিয়ে আসতে লাগলো তার। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর চোখ তুলে তাকালো সুব্রতা। আনিমুল সাহেবের কুচকানো কপাল দেখে ঢোক গিললেন, ধীরে গলায় বললেন, দাদু। আনিমুল সাহেব শান্ত গলায় বললেন, তুমি কাউকে পছন্দ করো? সুব্রতা মাথা নাড়ল। আনিমুল সাহেব বিস্মিত গলায় বললেন, এই কথা আগে কেন বলনি দিদি ভাই? তোমার মাকেই বলতে পারতে। সুব্রতা অসহায় দৃষ্টিতে তাকালো। মা যখন জিজ্ঞেস করেছিল তখন ছিল না। তারপর, প্লিজ দাদু, আমি জানি এটা অন্যায় আবদার, কিন্তু এই আবদারটা পূরণ না হলে আমি কখনো সুখী হতে পারবো না। আর আমি সুখী হতে চাই। তুমিও কি আমায় বুঝবে না দাদু? আনিমুল সাহেব প্রথমেই কোনো উত্তর দিল না। দীর্ঘক্ষণ চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন। সুব্রতার কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলেন। ডান হাতটা এগিয়ে সুব্রতার মাথায় হাত বুলালেন। হাসার চেষ্টা করে বললেন, আমি ভাববো এই বিষয়ে। দাদুর এটুকু কথাতেই খুশি হয়ে গেল সুব্রতা। আনিমুল সাহেব দুর্বল গলায় বললেন, তুমি ঘুমাও গিয়ে দিদি ভাই, মনটা বড্ড অস্থির লাগছে। কিছুক্ষণ আল্লাহকে ডাকবো, যাও ঘুমাতে যাও। সুব্রতা খুশি মনে উঠে যেতেই পেছন থেকে ডেকে উঠলেন আনিমুল সাহেব, দিদি ভাই। সুব্রতা ফিরে তাকালো, জি?
তুমি পায়েস রাঁধতে পারো? তোমার দাদি ভীষণ ভালো করতো পায়েস। সুব্রতা মাথা হেলিয়ে বলল, পারি দাদু, কাল বানিও। হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করছে, যাও ঘুমাতে যাও। সুব্রতা মাথা হেলিয়ে সম্মতি জানালো। ধীরপায়ে দাদুর রুম থেকে বেরিয়ে এসে খুশিতে আত্মহারা হয়ে পড়ল সে। দাদু রাজি হয়ে গিয়েছে ভাবতেই সারা শরীরময় শিহরিত হয়ে বয়ে গেল। সবকিছু এত সহজে হয়ে যাবে কল্পনায় করতে পারেনি সুব্রতা। সুব্রতা নিজের খুশিটা চেপে রাখতে না পেরে সাদাফকে কল লাগালো। দ্বিতীয়বারের চেষ্টায় ফোনটা রিসিভ হতেই উচ্ছ্বসিত কণ্ঠে গেয়ে উঠল সুব্রতা, কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখ। আমি যে মাতাল হওয়ার মতো হয়ে যেতে যেতে পায়ে পেয়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই মুহূর্তে প্রচণ্ড খুশি লাগছে আমার, ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ি। তাই নাকি? খুব ভালো কথা, কিন্তু শুধু ভাইয়াকে জড়িয়ে ধরলেই চলবে? আমাকেও তো একটু আত্ম ধরতে পারো নাকি? সুব্রতা চমকে উঠল। বিষয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। লজ্জায় চোখ দুটোকে কুঁচকে বন্ধ করে ফেলল সে। ফর্সা মুখটাতে রক্তিম আভা ফুটিয়ে তুলে শেষে ফেলল সে। আদরে গলায় শাসিয়ে বলল, এই পিচ্ছি মেয়ে, এত শয়তান হয়েছ কেন তুমি? খুব পেকেছ না? তোমার ভাইকে বলছি দাঁড়াও, এই মেয়েকে বিয়ে না দিয়ে শান্তি নেই। পৃথা অবাক হওয়ার চেষ্টা করে বলল, বারে, আমি শয়তানের কি করলাম? আমি তো জাস্ট আদর চাইলাম। ভাইকে জড়িয়ে ঝাপটে ধরে আদর করছো, আর ছোট্ট আমি আদর চাইলেই দোষ? সুব্রতা লজ্জায় ডান হাতে মুখ চেপে ধরল। পৃথা মেয়েটা যে কি ভীষণ লাগাম ছাড়া। এই বোন দুটো একদম একরকম, এই ভাই বোন দুটো একদম একরকম। লাগামহীন কথাবার্তায় দুজনের জড়িয়ে মেলা ভার। সুব্রতা ঠোঁটে ঠোঁট চেপে নিজের লজ্জা নিয়ন্ত্রণ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল। দুগলায় বলল, হয়েছে, বুঝতে পেরেছি। খুব জলদি তোমার আদর দেওয়ার মানুষ খুঁজে বের করছি তারও। এখন বলো, তোমার ভাইয়া কোথায়? সত্যি? আমি পারলে 10 পায়ে দাঁড়িয়ে থাকি ভাবি, কিন্তু তা যেহেতু সম্ভব নয়, তাই 2 পায়ে দাঁড়িয়ে রইলাম। জলদি খুঁজো তো। চারপাশে সবার এত আদর ভাব দেখে আমার আর মরা কাঠের মতো বসে থাকা চলবে না। প্রচুর ফাস্ট হতে হবে, বুঝলে? ইস, এই মেয়েটা এত নির্লজ্জা কেন? আপনি এত লজ্জাশীল তাই? সাদাফের কণ্ঠে ঠোঁটে মৃদু হাসি ফুটল সুব্রতার। কিছু বলার আগেই পাশ থেকে চেঁচিয়ে উঠল পৃথা, সেটা ভাবি হেভি হ্যান্ডসাম খুঁজবে, কিন্তু নয়তো জমবে না। পৃথা কথায় হেসে ফেলল সুব্রতা। সাদাফ ধমকে উঠে বলল, এই বেয়াদব, এখনো এখান দাঁড়িয়ে আছিস তুই? যা বলছি, দিন দিন শেমলেস হচ্ছিস। আর তুমি দিন দিন প্রেমিক পুরুষ হচ্ছ। আহা প্রেম, এই ফাজিল, দাঁড়া তুই। ভাই বোনের খুনসুটিতে খিলখিল করে হেসে উঠল সুব্রতা। সাদাফ গম্ভীর গলায় বলল, একদম হাসবে না। এই যে মারাত্মক বেয়াদব হয়ে যাচ্ছে, খেয়াল করেছ? আমি যে ওর বড় ভাই, তা যেন তার খেয়ালই থাকে না আজকাল। বড় ভাইয়ের সাথে একটু আধটু ফাজলামো চলে, আমার আর ভাইয়ের তো লেগেই থাকে। তোমার সাথে ওর তুলনা? তোমাদের বয়সের ডিফারেন্স মাত্র 4 বছর, আর ও আমার থেকে 11-12 বছরের ছোট। আচ্ছা বাদ দাও, একটা দারুণ খবর আছে। কি খবর? সুব্রতা উচ্ছ্বসিত গলায় বলল, আমি দাদুকে তোমার কথা বলেছি এবং দাদু অলমোস্ট রাজি হয়ে গেছে। তো বিশ্বাসই করতে পারছি না। আমাদের বাসায় দাদুর কথার বাইরে কিচ্ছু হয় না। দাদু রাজি মানে সব রাজি। সাদাফ সুব্রতার প্রেমময় আলাপে কখন যে রাতটা কেটে গিয়ে
ফজরের আজান পড়লো, সেদিকে খেয়ালই হলো না তাদের। আজানের শব্দে ফোন রেখে ঘুমোতে গেল দুজনেই। ঘুমের মাঝে অদ্ভুত সুন্দর কিছু স্বপ্ন দেখল সুব্রতা। অনেকদিন পর দীর্ঘ চমৎকার একটি ঘুম হলো তার। ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 9টা বাজলো। ঘুম ভাঙতেই দাদুর বলা পায়েসের কথা মনে পড়লো সুব্রতার। কোনোরকম মুখ হাত ধুয়ে রান্নাঘরে দৌড় লাগালো সুব্রতা। রাধিবা তখন টেবিল গুছাচ্ছেন। মেয়েকে এভাবে দৌড়াতে দেখে ভ্রুকুচকে তাকালেন, সন্দেহ গলায় বললেন, পাগলের মতো দৌড়ঝাঁপ করছিস কেন? সুব্রতা খোলা চুলগুলোকে হাত খোপা করতে করতে বলল, দাদু রাতে পায়েস রাতে বলেছিল, আর আমি মরার মতো ঘুমাচ্ছিলাম। দাদু কোথায় মা? সকালের নাস্তা করে নিয়েছিলেন। রাধিবা ছোট নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিলেন। টেবিল মুছতে মুছতে বলেন, বাবা ঘুমাচ্ছেন। কাল অত জার্নি করে এলেন, তাই আর ডাকিনি। দুধটা চুলো দিয়ে দাদুকে ডেকে তুলতো যা। সেবার দুধ চুলো দিতে দিতে বিস্মিত গলায় বলল, এখনো ওঠেনি? অদ্ভুত। এরকম বলে কপাল কুচকাল সুব্রতা। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পড়ল। স্বপ্নের দাদির সাথে যৌবনে ঘুরে বেড়াচ্ছেন হয়তো, তাই আর ঘুম ভেঙে উঠতে ইচ্ছে করছে না। রাধিবা গরম চোখে তাকালেন, শক্ত গলায় বললেন, দাদুকে নিয়ে সব কেমন মজা? দাদুকে নিয়ে সব দাদু টাইপ মজা। তুমি ওসব বুঝবে না মা, ওটা আমার আর দাদুর সিক্রেট চেম্বার। রাধিবা সরু চোখে তাকালেন, বললেন, সিক্রেট আলাপ শেষ হলে এবার দাদুকে রেখে তুলছা, অনেক বেলা হয়েছে। সুব্রতা খুশি মনে আনিমুল হকের ঘরের দিকে পা বাড়ালো। আনিমুল সাহেব নিশ্চিন্ত চিত্তে ঘুমাচ্ছেন। পশ্চিমের জানালা দিয়ে ভোরের আলো এসে পড়েছে তার মুখে। সাদা দাড়ি চুলে আনিমুল সাহেবকে ভীষণ নিষ্পাপ লাগছে। ঘুমন্ত চোখে মুখে উদ্বেগহীন চাপা খুশি। সুব্রতা নরম গলায় ডাকলো, দাদু দাদু, 9টা বেজে গেছে, নাস্তা করবে না? আনিমুল সাহেব সাড়া দিলেন না। সুব্রতা বার কয়েক ডেকে রুম থেকে বেরিয়ে গেল। শফিক আর শাহিনুজ্জামান সাহেব নাস্তা করছিলেন। সুব্রতাকে বের হতে দেখে বললেন, শফিক, বাবা উঠেছে? সুব্রতা খাবার টেবিলের দিকে এগিয়ে এসে বলল, না। রাধিবার চিল্লাপাল্লায় মাত্রই রুম থেকে বেরিয়ে এসেছে শুভ্র। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। শাহিনুজ্জামান ছেলের এহেন দশা দেখে কপাল কুঁচকে তাকালেন। অসন্তুষ্ট গলায় বললেন, কি ব্যাপার, চেহারার এমন বেহাল দশা বানিয়েছ কেন? নেশা টেশা করেছো নাকি? আজকাল করছো নাকি? চোখ লাল কেন? শুভ্রব চেয়ার টেনে বসতে বসতে বলল, চোখ লাল থাকলে যে নেশা করি এটা কোনো ভালো যুক্তি হতে পারে না বাবা। রাত জেগেছি বলে চোখ লাল, বিশেষ কিছু না। শাহিনুজ্জামান ছেলের উত্তরে খুশি হতে পারল না। বিরক্ত গলায় কিছু বলবেন তার আগেই কথা বলে উঠলেন শফিক, সে কি, বাবা এখনো ওঠেনি? জ্বর উঠলো না তো আবার? সুব্রত ফলের ঝুড়ি থেকে একটা কলা ছিঁড়ে নিয়ে শফিকের দিকে তাকালো, অসম্মতি জানিয়ে বলল, না, জ্বর তো আসেনি, দেখলাম শরীর ঠান্ডা ঠান্ডা লাগছে ভেবে গায়ে চাদর টেনে দিয়ে আসছে। শাহিনুজ্জামান হঠাৎ থমকে গেলেন। মেয়ের দিকে দুদণ্ড তাকিয়ে থেকে কিছু একটা ভাবলেন। কয়েকদিন পর খাবারের থালাটা ফেলে দিয়ে বাবার রুমের দিকে ছুটলেন। শাহিনুজ্জামানের এহেন কাজে প্রথম দফায় সবাই অবাক হলেও ব্যাপারটা ধাতস্থ হতেই চমকে উঠল। সবাই আনিমুল সাহেবের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে উদ্বেগ। শাহিনুজ্জামান সাহেব বাবার মাথার কাছে বসে আছেন। শফিক তার নারী পরীক্ষা করছেন। নারী পরীক্ষা শেষ করে মুখ তুলে তাকালেন শফিক। থমথমে গলায় বলেন, শুভ্রব, নিচের তলা ডাক্তারকে কল করেছিস? আসছেন? শুভ্রব উত্তর দেওয়ার আগেই ডাক্তারের আগমন ঘটল। মাথায় বিশাল টাকের অধিকারী মধ্যবয়স্ক একটি লোক, মুখটা সবসময় হাসি হাসি, ঘন্টায় অন্তত 10-12 বার মিশ্রণ টাকে হাত বোলানো তার অভ্যাস। তার চোখ মুখ দেখে মনে হয় মাথার টাক নিয়ে তিনি ভীষণ সন্তুষ্ট। লোকটি নিচ তলার ফ্ল্যাটে মাস 2 আগে উঠেছে। সুব্রতাকে মামুনি বলে ডাকে। ডাক্তার সাহেব আনিমুল হকের নাড়ি দেখে খুশি হতে পারলেন না। সবসময় লেগে থাকা হাসিটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল। মলিন মুখে বলেন, উনি বেঁচে নেই। ডাক্তার সাহেবের এই ছোট্ট কথাটা বজ্রপাতের মতো শোনালো। কারো মুখে কোনো কথা ফুটল না। সুব্রতা অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে রইল। ডাক্তার সাহেবের কথাটা কিছুতে বিশ্বাস করতে পারছে না সে। সুব্রতা এর আগে কখনো মৃত্যু দেখেনি, মৃত্যুর রূপ তার অচেনা। আচ্ছা, মৃত্যু কি এতটাই সহজ?
এতটা শীতল, এতটা আকস্মিক আর নির্বাক। কাল রাতেও যে মানুষটা হেসে কথা বলছিল, সে মানুষটা একটা রাতের ব্যবধানে নেই। এটা আদৌ সম্ভব? সুব্রতার মাথা ভন ভন করছে। চারপাশে সবকিছু মিথ্যে, বানোয়াট মনে হচ্ছে। সবটা নিতান্ত একটা দুঃস্বপ্ন বলে বোধ হচ্ছে। এই থমথমে শীতল পরিবেশে সেট ঘটিয়ে আবারও কথা বললেন ডাক্তার সাহেব। আমার যতটুকু মনে হচ্ছে উনি আরও ৮-৯ ঘন্টা আগেই মারা গিয়েছেন। ডাক্তার সাহেবের কথা শেষ হতেই আবারও বিষাক্ত নীরবতায় ডুবে গেল পুরো ঘর। সুব্রতা হঠাৎ করেই খেয়াল করলেন তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। বুকে কিছু একটা কামড়ে কামড়ে ধরছে। দাদুকে ছাড়া এতটা কষ্ট হতে পারে কখনো ভাবেইনি সুব্রতা। মূলত দাদুর মৃত্যুর কথাটা কল্পনাও করেনি সে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদের মৃত্যুর কথা কখনো মাথায় আসে না, ভাবতে বসি না। মনে হয় তারা ছিল, আছে, থাকবে, সব কিছু এভাবেই চলবে, কিন্তু চলে না। নিয়মিত ভাবনায় হঠাৎই ছন্দপতন হয়। চিরপরিচিত মানুষগুলো হঠাৎ করেই হারিয়ে যায়। আনিমুল সাহেবও হারিয়ে গেলেন। ছেলেদেরকে বটছায়া থেকে উত্তপ্ত রৌদ্রে আশ্রয় দিয়ে হুট করেই অবসরে খাতা টানলেন। দাদু নেই কথাটা মনে হতেই বুকের ভেতর কামড়ে ধরল সুব্রতার। সকল নিস্তব্ধতা কাটিয়ে হাউমাউ করে কেঁদে উঠল সে। ঘরের বাকি সদস্যরা চোখ ঘুরিয়ে সুব্রতার দিকে তাকালো। সবার চোখেই অবিশ্বাস মাখা ঘোর। সুব্রতা মুখ চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। তার আর্তনাদ দেয়ালে দেয়ালে আঘাত হেনে মর্মান্তিক থেকেও মর্মান্তিক রূপে বেজে উঠল। জানালার পাশে ২-৩টা কাকও তার স্বরে চিৎকার করতে লাগলো। ঘরময় ছড়িয়ে পড়ল পুড়ে যাওয়া পায়েসের গন্ধ। কিছুক্ষণ আগে চুলোয় পায়েস বসেছিল রাধিবা। পায়েসটা বোধহয় ধরে এসেছে। সুব্রতা আর্তচিৎকার আর কাকদের আহাজারি বিনা ঘরে আর কোনো শব্দপতন ঘটল না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দিনবাঁধা বুয়াটা দৌড়ে গেল রান্নাঘরে। ঘরময় পায়েসের পুরা গন্ধ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। সুব্রতার কান্নার শব্দটা হয়ে উঠল ততটাই বেদনাদায়ক, তীব্র। প্রিয় বন্ধুরা, এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।